আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি বাংলা তোমাদের সাথে আলোচনা করব। আমি প্রথমে একটু তোমাদেরকে বলতে চাই, তোমরা অনেকেই হয়তো কি চিত্র অঙ্কন করো, তাই না? এটা হবি থাকে আঁকাআঁকি করা, ঠিক আছে? চিত্র অঙ্কন করার জন্য তোমাদের কি কি লাগে প্রথমে বলো তো? রং লাগে, তাই না? কাগজ লাগে, রং লাগে, তুলি লাগে। হ্যাঁ, আচ্ছা, তোমরা রঙের মধ্যে কিন্তু আবার অনেক ধরনের রং আছে। মোম রং আছে, পেন্সিল রং আছে, জল রং আছে, তেল রং আছে। হ্যাঁ, জল রংটা হচ্ছে কি, কিছু রং আছে যেই রংটা জলের সাথে মিক্স করে সেটা দিয়ে ছবি। আর তেল রংটা হচ্ছে কি, কিছু রং আছে যে এই রংটা তেলের সাথে মিশ্রিত। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছো সবাই? জি ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর তেল রংটা কি বলো তো একটু? যে আমরা ছবি আঁকার জন্য যে তেল রংটা ইউজ করি সেটা হচ্ছে কি, রঙের সাথে তেল ইউজ করে সেটা দিয়ে কি করা হয়, চিত্র আঁকা হয়। আর এই যে তেল রং দিয়ে যে চিত্রটা আঁকা হয় সেটাকে বলা হয় কি, তৈল চিত্র। তো আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো আমি আজকে তোমাদের কোন গল্পটা নিয়ে আলোচনা করব, তাই না? কেউ বলতে পারবে কোন গল্পটা নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আমরা আলোচনা করব আজকে আমাদের এই পাঠ্য বইয়ের একটি গল্প, যেটার নাম হচ্ছে তৈল চিত্রের ভূত। তৈল চিত্রের ভূত। আর এটা লিখেছেন আমাদের বাংলা সাহিত্যের একটি অত্যন্ত সুনামধন্য লেখক, উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমরা একটু দেখবো আমাদের লেখক পরিচিতিটা, যিনি লেখক, ঠিক আছে, তার সম্পর্কে আমাদের একটু জানা দরকার। বাংলা উপন্যাসে এবং ছোট গল্পের লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের বাংলা সাহিত্যে একজন অনেক খ্যাতিমান একজন লেখক, ঠিক আছে। 1908 খ্রিস্টাব্দে তিনি সাঁওতাল পরগনার দুমকা জেলায় দুমকায় জন্মগ্রহণ করেছেন। তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের মালাবদিয়া গ্রামে, ঠিক আছে। তারপর তার কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু গল্প আছে বা উপন্যাস আছে, এবং তিনি কিশোরদের জন্য অনেক গল্প লিখেছেন, ঠিক আছে। তো তার মধ্যে তার যে উপন্যাস অনেক বেশি কয়েকটা উপন্যাস রয়েছে যেগুলো খুবই বিখ্যাত হয়েছে। তার মধ্যে হচ্ছে পদ্মা নদীর মাঝি। এই পদ্মা নদীর মাঝি নিয়ে কিন্তু আবার একটা সিনেমাও তৈরি করা হয়েছিল এবং এটা অনেক পুরস্কারও পেয়েছিল। পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, তারপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা। হ্যাঁ, এগুলো হচ্ছে তার কি বিভিন্ন উপন্যাস, ঠিক আছে। এরপর প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, হলুদ পোড়া, এগুলো হচ্ছে তার ছোট গল্প, ঠিক আছে। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং মানুষের মন বিশ্লেষণের দিক দিয়ে তার ছিল বেশি ঝোঁক। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তিনি সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করতেন, ঠিক আছে। তিনি শ্রমিক কৃষকদের কল্যাণের কথাও ভেবেছিলেন এবং শোষণ থেকে তাদের মুক্তির জয়গান গেয়েছেন। এবং পদ্মা নদীর যে মাঝি যে গল্পটা, এটা কিন্তু কি জেলেদের জীবন নিয়ে, তাদের যে জীবনযাত্রা, তাদের যে দুঃখ কষ্ট, এগুলো নিয়ে কিন্তু কি করা হয়েছিল। আচ্ছা, এরপর তিনি তার অনেকগুলো কিশোর গল্প রয়েছে। তার কিশোর গল্পের সংখ্যা প্রায় 27। এর মধ্যে হচ্ছে কোথায় গেল, জব্দ করার প্রতিযোগিতা, 3টি সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, তারপর দাড়ির গল্প, সূর্যবাবুর ভিটামিন সমস্যা প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য। হ্যাঁ, তাহলে দারিদ্রতা কিন্তু তার নিত্যসঙ্গী ছিল। তাহলে তিনি মানে আর্থিকভাবে এত বেশি সচ্ছল ছিলেন না, এবং তিনি পেশাগত জীবনে প্রথমত তিনি একটি প্রিন্টিং হাউসের পাবলিশার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এর পরবর্তীতে তিনি বঙ্গশ্রী নামক একটি পত্রিকার সম্পাদক, সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর বেঙ্গল দপ্তরে সহকারী পদে তিনি কর্মরত ছিলেন। তাহলে তার পেশাগত জীবনটাও কিন্তু কি একটু বিভিন্ন বৈচিত্র্যময়, এক এক জায়গায় এক এক রকম দায়িত্ব তিনি পালন করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এইভাবে করে এরপর তিনি তার কিন্তু জীবন মানে সমগ্র জীবনের ইয়াটা কিন্তু এত বেশি দূর ছিল না, খুব অল্প সময় তিনি কিন্তু বেঁচে ছিলেন। 1956 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে এই হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী। ঠিক আছে? তাহলে আমরা যদি সংক্ষেপে একটু মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে চাই, তাহলে প্রথম হচ্ছে তার জন্ম হচ্ছে কত? 1908। হ্যাঁ, 1908 খ্রিস্টাব্দে। তারপর তার মৃত্যু হচ্ছে কত? 1956 খ্রিস্টাব্দে। ঠিক আছে? তার উল্লেখযোগ্য হচ্ছে পদ্মাবতী বাড়ি, আছে কথা, গল্প, ইত্যাদি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এই গল্পটা জানার পর আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা গল্প যে গল্পটা কি কিছুটা বিজ্ঞানসম্মত এবং তৎকালীন মানুষের যে কুসংস্কার, সেই কুসংস্কার এবং বিজ্ঞানের সমন্বয়ে তৈরি। মানে কিভাবে আমরা কুসংস্কারগুলোকে বিজ্ঞানসম্মত যে উপায়গুলো, সেগুলোকে আমরা কিন্তু কুসংস্কারের মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে কতগুলো ধ্যান ধারণা সৃষ্টি করি, ভুল ধ্যান ধারণা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে এই গল্পটার মাধ্যমে তৎকালীন সমাজের মধ্যে বিরাজমান কুসংস্কার জানতে পারবো। তারপর বিজ্ঞান এবং কুসংস্কারের মধ্যে সুস্পষ্ট পার্থক্যটা জানতে পারবো। তারপর হচ্ছে বিজ্ঞানসম্মত বিচার পদ্ধতি সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে? তো আমাদের এবার আমরা একটু আমাদের যে পাঠ্য বইয়ে যে শব্দার্থগুলো দেওয়া আছে সেগুলো একটু জানবো। প্রকাণ্ড মানে হচ্ছে অনেক বড় আকারের, বৃহৎ, সেটা। বিব্রত মানে হচ্ছে একটু বিচলিত হওয়া, একটু সংশয় বোধ বা ব্যতিব্যস্ত থাকা। তারপর উদ্ভ্রান্ত মানে হচ্ছে দিশেহারা, বিভ্রান্ত মুক্ত হওয়া বা অত জ্ঞান না থাকা। তারপর খাপছাড়া মানে হচ্ছে উদ্ভট, এলোমেলো। ঠিক আছে? এভাবে শ্রাদ্ধ হচ্ছে হিন্দুদের একটা অনুষ্ঠান, যেটা কি মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য করা হয়ে থাকে। তোমরা সাধারণত যারা হিন্দু তারা বুঝতে পারবে। আচ্ছা, উইল মানে হচ্ছে শেষ ইচ্ছাপত্র। তার মানে আমাদের যে সম্পত্তিগুলো, অনেক সময় বাবা মাদের যে সম্পত্তি থাকে, তারা অনেক সময় তাদের মৃত্যুর আগে তাদের ছেলে মেয়েরা কিভাবে তাদের সম্পত্তিগুলো পাবে সেটা একটা ব্যবস্থা করে যায়, যেটাকে বলা হচ্ছে উইল। আচ্ছা, প্রেতাত্মা মানে হচ্ছে
মৃত ব্যক্তির আত্মা, ঠিক আছে। অনুতাপ, অনুতাপ মানে হচ্ছে আফসোস, নিজেকে একটা কোনো একটা বিষয় নিয়ে কি করা, অনুশোচনা করা, পরিতাপ। তারপর তৈলচিত্র, তেল রঙে আঁকা ছবি, যেটা আমি আগে তোমাদেরকে বলেছি, তৈলচিত্র তেল রং, যে রংটার সাথে তেল মিশ্রিত করে যে ছবিটা আঁকা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিস্ফোরিত মানে হচ্ছে প্রসারিত, কম্পিত, রশ্মিন কালে বা কোনো সময়, শুনে না এরকম। ছলনা, ছলনা মানে হচ্ছে প্রতারণা করা, কপটতা করা, ঠিক আছে, ধোকা দেয়া। হৃদকম্পন মানে হচ্ছে হৃদস্পন্দন, আমাদের হৃদপিণ্ডের যে স্পন্দনটা, হ্যাঁ, ঠিক আছে। মটকা মানে হচ্ছে রেশমের মোটা কাপড়। ভর্ৎসনা মানে হচ্ছে তিরস্কার করা, নিন্দা করা। তারপর ইতস্তত মানে হচ্ছে দ্বিধা বা সংকোচ করা। তারপর অশরীরী মানে হচ্ছে যেটা শরীর নেই, হ্যাঁ, দেহহীন, শরীরহীন, নিরাকার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের শব্দার্থগুলো জানতে পারলাম। এবার আমরা একটু আমাদের গল্পে যাব। আমি তোমাদের পুরো গল্পটা মানে পড়াবো না, তোমরা একটু নিজেরা পড়ে নিবে, তবে আমি গল্পের যে সামারি বা কি বলে এটাকে, মূল ভাব বা মূল অংশটা বা এটার মূল ইয়েটা কি, সেটা আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিব। আমাদের গল্পটা হচ্ছে মূলত ভূত বা প্রেতাত্মা নিয়ে, ঠিক আছে। আসলে পৃথিবীতে কিন্তু ভূত বা প্রেতাত্মা বলে এরকম কিছু নেই। সব কিছুরই কিছু একটা কি থাকে, বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে। এটা তোমরা আজকে যদি গল্পটা পুরোটাই শুনো বা পড়ো, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। এবং এই ধরনের অনেক মনোভাব কিন্তু আমাদের প্রতিদিন আমরা কি পোষণ করে থাকি, যে এটা হয়তো বা আসছে বা ভূত আসে, অন্ধকারে গেলে হয়তো বা ভূত আমাকে চিপে ধরবে, এই সেই, হ্যাঁ, এই টাইপসের। আচ্ছা, তাইলে এই গল্পটা হচ্ছে মূলত একটা কিশোর ছেলেকে নিয়ে, যার নাম হচ্ছে নগেন। নগেন তার বাবা মানে সে তার মামার কাছে থেকে কি পড়াশোনা করতো। কিন্তু একদিন এক সময় দেখা যায় তার মামা অবশ্য ছিল একটু কৃপণ টাইপের। আর নগেন হয়তো বা মনে করতো যে তার মামা তাকে পছন্দ করতো না, পছন্দ করতো মানে মামা তাকে একটু খুব শাসনের মধ্যে রাখতো, হ্যাঁ, একটু বকাঝকা করতো। আসলে কিন্তু তার প্রতি মামার কিন্তু একটা দরদ ছিল ভেতরে ভেতরে, সেটা কিন্তু সে বুঝতো না, হ্যাঁ। তো সেই জন্য সে কি করতো, মামাকে একটু কম পছন্দ করতো, হ্যাঁ, মানে মামাকে একটা একেবারে মানে জমের মতো মনে হতো তার কাছে, ঠিক আছে। তো এক সময় দেখা যায় যে তার মামা কি মারা গেল। হ্যাঁ, মারা যাওয়ার আগে কিন্তু তার মামা একটা কাজ করে গিয়েছিল। তার মামার যে সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলো তিনি তার সন্তানদেরকে যেভাবে ভাগ করে দিয়েছিলেন, তার মধ্যে কিন্তু নগনের জন্য কিন্তু একটা অংশ দিয়ে গিয়েছিলেন। সেটা মৃত্যুর পর সে জানতে পারে, এবং জানার পর তার মনের মধ্যে কিন্তু একটা কি হয়, অনুশোচনার সৃষ্টি হয়, হ্যাঁ। মানে সে এতদিন যে মামাকে কি একদম জমের মতো মনে করতো, মানে তাকে পছন্দ করতো না বা তাকে অনেক বকাবকি করে করতো, এবং সে মামাকে চাইতো যে মামা মরে গেলে ভালো হবে, হ্যাঁ, এটা কিন্তু মনে মনে সে চাইতো, চিন্তা করতো। কিন্তু মৃত্যুর পরে যখন সেটা জানতে পারলো, তখন আসলে তার ধারণাটা কি পরিবর্তিত হলো, ভুল তার বুঝতে পারলো, সে তার ভুলটা বুঝতে পারলো যে আসলে না, মামা কিন্তু তাকে অনেক ভালোবাসতো, ঠিক আছে। এবং সেই জন্য কি মামা তাকে কি করেছে, এই যে তার সম্পত্তির অংশ কিন্তু তার জন্য রেখে গিয়েছিল। তো তখন তার মনের মধ্যে যে একটা অনুশোচনা সৃষ্টি হতে লাগলো, তখন সে বললো যে আমি মানে মামা তো জীবিত থাকে, তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারলাম না, এখন আমি হয়তো তার ছবি বা তার ছবির সামনে গিয়ে হয়তো মাপ চেয়ে নিবো, হয়তো তার আত্মা আমাকে দেখতে পাচ্ছে, তারপর তার আত্মা যদি এটা দেখে, তাহলে হয়তো সে আমাকে মাফ করে দেবে। তো যেইভাবে সে রাত্রেবেলা তার তার মামার একটা লাইব্রেরি রুম ছিল, সেই লাইব্রেরি রুমে মামার একটা বড় ছবি বাধাই করে রাখা হয়েছে, সেখানে তার নানা নানির ছবিও আছে। তো সে ঠিক করলো যে রাতের বেলা গিয়ে সে অন্ধকারে কেউ না দেখে মতো চুপি চুপি ওই লাইব্রেরি রুমে ঢুকে মামার ছবিতে পায়ে ধরে সে কি করবে, মাপ চেয়ে নিবে। যেই চিন্তা করা সেই সে কাজ করলো সেইভাবে। অন্ধকারে গিয়ে সে লাইব্রেরি, কারণ তার তো ছোটবেলা থেকেই সবকিছু চেনা জানা, অন্ধকারের মধ্যে সে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলো কোথায় লাইব্রেরি, কোথায় তার মামার ছবি টবি আছে সব, ঠিক আছে। তো সেই তার মামার ছবির সামনে গিয়ে একেবারে যে হাত দিয়ে প্রণাম করতে গেল, তার ভেতরে একটা কি শক, একটা কম্পনের সৃষ্টি হলো, এবং সাথে সাথে সে ছুটে গিয়ে মেঝেতে পড়ে গেল এবং জ্ঞান হারালো, ঠিক আছে। যা কিন্তু তার মধ্যে কি একটা বিষয়ের সৃষ্টি করলো যে এটা কেন হলো। তখন সে আবার এটার একটা উল্টো ধারণা যে এ করলো, হয়তো বা মামা এখনো পর্যন্ত তার উপর কি করে আছে, রাগ করে আছে, হ্যাঁ, মানে এতদিন যে তার মামার প্রতি যে একটা তার বিতৃষ্ণা ছিল, ঘৃণা ছিল, সেটা হয়তো বা মামা বুঝতে পেরেছে। কারণ অনেক তারা তো মনে করে যে, অনেকে মনে করে মৃত্যুর পর
ব্যক্তিরা তাদের আত্মার মাধ্যমে সবকিছু জানতে পারে। হ্যাঁ, তো হয়তো বা সেটা মাপ দিচ্ছে, এখন সেটা সে মাপ করতেছে না, নগেনকে সে মাপ করতেছে না, এখন দেখো কি দেখো রাগ করছে। তো এইটা করলো। তো এখন কিন্তু তার মনের মধ্যে আবার একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে যে না, এটা তো হতে নাও হতে পারে, হয়তো আমার চিন্তাটা, আমি যেটা চিন্তা করতেছি সেটা তো ভুলও হতে পারে। তো সেই চিন্তা করে সে ঠিক করলো যে আমি দিনের বেলা একবার কি করব, চেষ্টা করবো। যে ভাবা সে কিন্তু দুপুরবেলা গিয়ে ঠিক মামার ওখানে গিয়ে হাত দিয়ে করলো, কিন্তু দেখলো যে না, সেখানে কি কোনো রকমের সমস্যা হলো না। ঠিক আছে, তা এখন এই দুইটা হওয়াতে তার মধ্যে আবার একটা ভাবনা সৃষ্টি হচ্ছে, আমি ওই রাত্রে করলাম তখন হয়ে করলো, তাইলে হয়তো বা কি ওই যে তার মনের মধ্যে আরেকটা ধারণা হলো যে ভূত তো দিনের বেলা থাকে না, রাতের বেলায় ভূতরা কি হয়, জাগ্রত হয়। ঠিক আছে, রাতের বেলায় কি হয়, ভূতরা জাগ্রত হয়। ঠিক আছে, তো এই ভেবে সে আবার বললো যে না, আমি তাহলে আবার রাত্রে আরেকবার চেষ্টা করবো। সত্যি সেই জন্য সে রাত্রে আবার ঠিক একইভাবে সে রাত্রে আবার কি করলো, গেল, গিয়ে যে আবার হাত দিল, আবার সে কি, সে ছাঁকুনিটা খেয়ে আবার সে পড়ে গেল। তো এই জিনিসটা তাকে খুব ই করছিল, কষ্ট দিচ্ছিল। তাই সে কারো কাছে কিছু বলতে পারতেছিল না। তখন সে তার মামার একজন পারিবারিক একজন ডাক্তার ছিল, তার নাম ছিল কি পরাশর ডাক্তার। তখন সে চিন্তা করলো যে আমি ওনার সাথে কথা বলবো, কারণ উনি একজন আধুনিক ব্যক্তিত্ব এবং উনি একজন বিজ্ঞানসম্মত এবং ডাক্তার, উনি সবসময় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সবকিছু চিন্তা করেন। আমি তার সাথে কি আমার এই বিষয়টা শেয়ার করবো। তখন সে ডাক্তারের কাছে গেল এবং ডাক্তার সাহেব তাকে দেখে কিন্তু খুব অবাক হলো, কারণ সে যেহেতু তার মামার পরিবারের সাথে ডাক্তাররা আসা যাওয়া ছিল, তাকে তাকে চিনত, কিন্তু তার চেহারা টেহারা দেখে একেবারে অবাক। মানে নগেন ছিল একদম নাদের শুধু, হ্যাঁ, একটা ছেলে, কিন্তু এখন একেবারে চেহারাটা অনেক হয়ে গেছে। তখন তিনি তাকে দেখে অবাক হলেন। তখন তার থেকে জানতে চেষ্টা করলেন তখন তার থেকে জানতে চেষ্টা করলেন যে কি হলো। তখন সে তার পুরো ঘটনাটা ডাক্তারের কাছে বর্ণনা করলেন এবং সে বললো যে আমার মনে হচ্ছে মামার কোন ভূত আমাকে কি করছে, বারবার এভাবে শাস্তি দিচ্ছে। তখন আসলে আমাদের পড়াশোনা ডাক্তার যিনি গল্পের, উনি তো আসলে একটু বৈজ্ঞানিক, আর যেহেতু উনি আধুনিক পড়াশোনা করেছেন এবং একজন ডাক্তার, তার কাছে কিন্তু এই ভূত টুত এগুলো কখনো বিশ্বাস হতো না। তখন তিনি মনে মনে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন এবং পরে ওকে বললো যে ঠিক আছে, আমি নিজেই গিয়ে ওখানে কি দেখবো এবং তোমার সেই ধারণাটা দেখবো বা তোমার বিষয়টি নিয়ে আমি চিন্তা ভাবনা করবো। তখন বললো যে আজকে আমি যাবো, তুমি আমার জন্য অপেক্ষা করবে। ঠিক যেই বলা সেই কাজ, পড়াশোনা ডাক্তার ঠিকই ওই রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়লো, সে তখন গেল ওখানে এবং সেম ভাবে ওই রুমের মধ্যে গিয়ে ঠিক আছে, গিয়ে যখন দেখলো যে হ্যাঁ ঠিক আছে, তো তখন ডাক্তার নিজেই এখন আবার কি করলো, ওর কথা মতো অন্ধকারের মধ্যে গিয়ে সে নিজেই আবার ওটা স্পর্শ করার চেষ্টা করলো। ঠিক ডাক্তার যখনই এটা স্পর্শ করলো, ওনাকে হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে ফেলে দিল। কিন্তু উনি এত বেশি বেশি ইনজুরিড হলেন না বা ব্যথা পেলেন না, কিন্তু তারপরে উনি কিছুক্ষণ কি হয়ে গেলেন, একদম স্তব্ধ হয়ে গেলেন যে কি হলো এটা। এরপর সাথে সাথে লাইট জ্বালিয়ে দেওয়া হলো এবং লাইট জ্বালানোর সাথে সাথে ডাক্তার খেয়াল করলেন যে তার মামার ছবিটা কিন্তু একটা রূপোর ফ্রেম দিয়ে, তামার ফ্রেম দিয়ে বাঁধানো এবং তার উপর দুইটা ভাগ করা আছে। তখন তিনি বুঝতে পারলেন যে আসলে এই ঘটনাটা কি। হ্যাঁ, তখন তিনি নগেনকে বললেন যে তুমি একটা আসলে গর্দভ। হ্যাঁ, রাগ একটু কমলে পড়াশোনা ডাক্তার বলতে লাগলেন, গাধাও কিন্তু তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রোববার ফ্রেম দিয়ে বাঁধানো হয়েছে এবং এখানে দুটি ইলেকট্রিক ভাল্ব ফিট করা হয়েছে। আমি কি জানি 6 মাস আগে দেখেছি, আমি ভেবেছিলাম ছবিটা এখনো সেই অবস্থাতে আছে। ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসে লাগলো শক, তুমি কোন দেশি ছেলে। আমি তো শক খাওয়া মাত্র টের পেয়ে গেছিলাম তোমার মামার ছবিতে কোনো প্রেতত্বা ভর করেনি। নগেন উদ্ভ্রান্তের মতো বলল, রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল, চুরি যাবার হয়ে মামা অনেকদিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন, আর মামার শ্রাদ্ধের দিন মামি সেই ফ্রেমটা বের করে মামার ছবিতে বাঁধিয়ে দিলেন, আর আলো দুটো লাগিয়েছিল আমার মামাতো ভাই পরশ। হ্যাঁ, সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ভর্তি হয়েছে তার মামাতো ভাই। তাই বললো এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেওয়া দরকার আছে। পড়াশোনা ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, মানে বাবা যেরকম কৃপণ ছিল ছেলেও সেরকম কৃপণ হয়েছে। কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছেন। এই খবরটা যদি আগে দিতে আমায়। নগেন সংশয় করে বলল, কিন্তু ডাক্তার কাকা। পড়াশোনা ডাক্তার রাগ করে বললেন, কিন্তু কি,
এখন বুঝতে পারছো না, দিনের বেলা মেইন সুইচ অফ থাকে, তাই ছবির সঙ্গে তাই ছবি ছুলে কিছু হয় না। ছবি মানে ছবির রূপার ফ্রেমটা, তার মানে ওই রূপার ফ্রেমের মধ্যে কি হয়, কারেন্টটা আসা যাওয়া করে। তখনকার দিনে কিন্তু দিনের বেলা তখন আলো থাকে, সেই কারণে তারা কি করতো, মেইন সুইচটা অফ করে রাখতো, যার কারণে তখন কারেন্ট চলাচল করে না এবং সেখানে ছুঁলেও কোনো সমস্যা হয় না, কারণ তখন তো কারেন্টই নেই, ঠিক আছে। কিন্তু রাত্রেবেলা কি করে, তারা মেইন সুইচটা আবার দিয়ে দেয়, আবার সেই সঙ্গে কারেন্ট চলতে থাকে, আর সেই কারণে ওই রূপের ফ্রেমের মধ্যে কিন্তু কারেন্টটা সবচেয়ে বেশি আসা যাওয়া করে। রূপার ফ্রেমটা নিচে কাঠফাট কিছুই আছে, দেয়ালের সঙ্গে যোগ নেই, নইলে তোমাদের ইলেকট্রিক বিল এমন হু করে বেড়ে যেত যে কোম্পানির লোক এসে লিকেজ করতো, তুমিও আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে, ঠিক আছে। তাই সেই সময় ছবি ছুলে তোমার কিছু হয় না, এই ঘরের আলোটা জ্বালালেও তাই। মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে আর কোনো পথ। ম্যাম আপনার অন করেন, কিছু শোনা যাচ্ছে না। ম্যাম আপনার মিউট অন করেন, কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এখন? তো ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তাহলে গল্পটার মূল কথাটা কি, ঠিক আছে। এখানে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে বিজ্ঞান মানুষের মধ্যে যে বিরাজমান কুসংস্কার সেগুলো তুলে ধরেছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়। কুসংস্কারাচ্ছন্নতা মানুষকে অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত করে তোলে, কিন্তু মানুষ যদি বিজ্ঞান চেতনা নিয়ে ঘটনা বিশ্লেষণ করতে উদ্বুদ্ধ হয়, তাহলে ওইসব বিশ্বাসের কোনো মূল্যই থাকবে না। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস এবং কুসংস্কারকে যে ভিত্তিহীন। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয় এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শক্তির ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছিল। অন্যদিকে পরাশর ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করে বলেন তার কাছে বৈদ্যুতিক শক্তি হচ্ছে বৈদ্যুতিক শকের কারণে এগুলো হচ্ছে, এখানে ভূত বলে কোনো কিছু নেই। তাইলে তোমরা বুঝতে পারলো তো আমাদের গল্পের মূল বক্তব্যটা কি। আর তোমরা নিজেরা একটু বাসায় একটু মনোযোগ সহকারে গল্পটা পড়বে, তাহলে দেখবে যে তোমাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিচ্ছি, সবাই একটু বাড়ির কাজগুলো লিখে নাও। এক, সমাজে বিরাজমান কুসংস্কারী ভূত বিশ্বাসের অন্যতম সহায়ক। বিশ্বাসের অন্যতম সহায়ক গল্পের আলোকে ব্যাখ্যা করো। 2, মানুষের যুক্তি ও বিজ্ঞান চেতনার কাছে ভূত প্রেতাত্মা অস্তিত্বহীন হ্যাঁ গল্পের আলোকে মূল্যায়ন করে। ঠিক আছে, আশা করি আমি আজকে যে গল্পটা তোমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে শোনালাম সেটা আর নিজেরা আবার একটু ভালো করে পড়বে বাসায়। তো তোমাদের যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এই দুটি প্রশ্নের উত্তর করা কিন্তু একদম কঠিন কিছু হবে না, ঠিক আছে। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।
ধন্যবাদ সবাইকে।